মার্কিন রণতরীগুলোর উপরে চাপ বাড়ছে এবং তারা মানে সরিয়েও নিচ্ছে। তো এখানে আসলে না মানে এরা সরে যাচ্ছে, ইউএস জর্জ ওয়াশিংটন সেটা সরে নেওয়া হয়েছে। তো নতুনটা সংযুক্ত করেছে, এটা সরিয়ে নিয়েছে, এরকম বিষয়টা। ইরানের আর আমেরিকার যে সেন্ট্রাল কর্নার স্যান্ডকম যেটাকে বলে আমরা, সেন্ট্রাল কমান্ড অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেন্ট্রাল কমান্ড বারবার রিপোর্ট দিচ্ছে এবং সেন্ট্রাল কমান্ডের চেয়ারম্যান তো জেনারেল ড্যান কেইন, উনি অলরেডি বলছে যে এই যুদ্ধটা থেকে আমাদের সরে আসা উচিত। ট্রাম্প গোয়ার্তমি করে এটা কন্টিনিউ করাচ্ছে। স্যান্ডকম প্রতিদিন বলছে যে ইউনাইটেড স্টেটস সবচেয়ে বড় প্রাইড, গৌরব এবং শক্তির সবচেয়ে বড় প্রতীক হলো নৌবাহিনী। সেটাই কিন্তু পারস্য উপসাগরে একদম হয়ে গেছে, আপনার কি বলা হয়, নাজেহাল হয়ে গেছে ইরানের হাতে। তখনই তো আর একটাই পাওয়ার ছিল, লাস্ট রিসর্ট অফ পাওয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা হলো নেভাল ফোর্স, নৌবাহিনী। আমেরিকান নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিধর নৌবাহিনী। সেটাই যেহেতু ইরানকে কাবু করতে পারলো না, তাই জেনারেল ড্যান কেইন বলছে যে না, আর যুদ্ধ করে কোনো লাভ নাই, এই ইরান জাতিকে, পারস্য জাতিকে দমন করা সম্ভব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো শুনে না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরোবে। ব্যবসায়ী তো সেইগুলা করে, আরেকটা ছোটখাটো দুইটা আক্রমণ করবে, তেলের দামটা বাড়লে এই যুদ্ধ বন্ধকালীন সময়ে যে সস্তায় তেল কিনছে, এটা আবার যুদ্ধ এইটা 5-6টা আক্রমণ করবে হয়তো, বা 2-3টা আক্রমণ করে হঠাৎ তেলের দাম বাড়লে আবার তখন বাড়তি দামে তেলটা বিক্রি করবে। তেল কোম্পানির লোকগুলো তার সাথে বাণিজ্যিক ভাবে রিলেটেড, একদম খুবই একটা অন্য টাইপের লোককে প্রেসিডেন্ট করেছে, যেটা এটা প্রেসিডেন্ট হওয়ার বিন্দু মাত্র কোনো যোগ্যতা নেই। পাগল, ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝে না, টাকা পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না। আমেরিকান লাইফ, আমেরিকান পলিটিক্স, আমেরিকান সেনেট এবং আমেরিকান কংগ্রেস অত্যন্ত রিস্কি অবস্থায় আছে এই একটা লোকের জন্য, মনে রাখবেন। আচ্ছা ফারাদ ভাই, এখন যে ইরান নতুন করে নাকি আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করছে, মানে যেটা আইআরজিসি কর্মকর্তারা জানিয়েছে, তো নতুন করে আসলে কি মানে তাদের নতুন করে আরো কি প্রস্তুতি নিচ্ছে? এটা দুইটা চুক্তি হয়েছে, এটা দুইটা গোপন চুক্তি হয়েছে। এটা কিছুদিন পরেই পাবেন, 2-4-5 দিন পরে এই চুক্তি হয়তো চলে আসবে জনসমক্ষে। একটা চায়নার সাথে আর একটা হলো আপনার রাশিয়ার সাথে। তারা বলছে ইরানের এয়ার ডিফেন্স মানে আকাশ প্রতিরক্ষাটা একটু দুর্বল ছিল, বিমান বাহিনী। তারা বলছে এই ডেফিসিয়েন্সিটা, এই ঘাটতিটা এই দুইটা দেশ রাশিয়া এবং চায়না পূরণ করে দিবে ইরানকে। তাহলে সে মামলা খতম, আর কি করবে? নতুন যুদ্ধ, সেটাই প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপরে যুদ্ধ কৌশল। ইরাক পেয়েছে, শোনেন, এটা কি ইরাক পেয়েছে? আরব সাগরে তারা বড় যুদ্ধ জাহাজ আনবে, সেখান থেকে প্লেনে এয়ার স্ট্রাইকিং করবে, করার পরে নিচে দিয়ে মেরিন সৈন্য বাগদাদে ঢুকে যাবে। এটা ইরানে করো এয়ার স্ট্রাইকিং বহু করছে। এই যে ইরানে যতগুলো এয়ার স্ট্রাইকিং বা বিমান হামলা করছে, ইরাকের 3 ভাগের 1 ভাগও করে নাই। তাতে ইরাক তছনছ হয়ে গেছে। ইরাকের ভূখণ্ড হলো প্লেন, আর ইরান হলো পাহাড়ে ঘেরা। সেখানে আপনি এয়ার স্ট্রাইকিং করে কি করবে? দেশ ও ইরাকের চেয়ে ইরাকের 5টা-6টার সমান দেশ হলো ইরান, 4 থেকে 5টার সমান ইরান ইরাকের চেয়ে। তাইলে এই দেশ তো কাভার করতে পারবে না। এয়ার স্ট্রাইকিং একদিক না করলে আরেক দিকে আইআরজিসি করতে ফায়ার করতে থাকে, মানে প্লেনের উপরে, মানে ফাইটারের উপরে, আমেরিকান ফাইটারের উপরে পারে না। তো পারলে কি কম করতো? তাকে যেটা করেছে, আরব সাগরে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রাখছে, বড় যুদ্ধ জাহাজ, সেখান থেকে বিমানগুলো সমানে ঝাঁকে 5টা থেকে 6টা এয়ার স্ট্রাইকিং বাগদাদে করছে। শেষ, সাদ্দাম হোসেনের বাহিনী একদম বসে গেছে। এটা তো ইরানের চেষ্টা করছে, পারে না। তো এরপরে নিচে দিয়ে মেরিন সৈন্য পাঠিয়ে দিচ্ছে ইরাকে। তারা দাম ইরাক দখল করে, বাগদাদ দখল করে ফেলছে, মসুল দখল করে ফেলছে, কয়েকটা সিটি। কই ইরানের একটা শহর দখল করতে পারছে? বুড়ি শহর, কতগুলা শহর। ইরানের ইস্পাহান, তারপরে হলো তেহরান, নিশাপুর, মেশেদ, বড় বড় শহর, খোরাসান, একটা পারছে, ধারে কাছে যাইতে পারছে একটা।